নিউজ নির্ভীকের সমস্ত দর্শক এবং শ্রোতাদের আমাদের একটি নতুন পডকাস্টে স্বাগত জানাই। আসলে আমাদের চ্যানেলের আমরা এখনো কোনো পডকাস্ট করিনি, তো আমাকে বলা হয়েছে যে আসলে পডকাস্টটা কি হয়, কেমন হয়। তো আমি এক কথায় বলেছিলাম যে আমাদের এই স্কুলে যখন আমরা পড়তাম, দেখবেন যে কিছু ছেলেরা পেছনে বসে খুব মানে ক্লাসের কে কী করছে সব লক্ষ্য রাখে, খুব আনন্দ ফুর্তি করে, মানে স্যারদেরকে একটা মানে যে কোনো একটা ডাক নাম দিয়ে দেয়, বিভিন্ন ছেলেদের বিভিন্ন ডাক নাম দিয়ে দেয়, বিভিন্ন রকম আড্ডা গুজব গল্প বিভিন্ন রকম চলে। সেই যে মস্তি চলে সেইটাকে একরকমভাবে পডকাস্ট বলে আমি বুঝিয়ে দিয়েছিলাম যে পডকাস্ট আসলে কিছু না, এটাই তো কিছুটা ইন্টারভিউ টাইপের। তো আজ আমরা আমাদের চ্যানেলে উপস্থিত কে আছে তার নাম আমরা নতুন করে জানাবো না বা বলবো না, আপনারা সকলেই চেনেন। তো সেজন্য আমি সরাসরি কিছু মানে মানে একটু আড্ডার ছলে কিছু ইন্টারভিউ টাইপের বা পডকাস্টই বলতে পারেন, যে আমাদের চ্যানেলের পডকাস্ট। আমাদের চ্যানেলের মানে আমাদের চ্যানেলের যিনি এডিটর তিনি আমার পাশে বসে আছেন, আপনারা সকলে চেনেন। তো আমি কিছু প্রশ্ন করব যেগুলো মূলত আমরা আমাদের চ্যানেলের দর্শকদের জানানোর জন্যই করছি, যারা অনেকে জানেন না। তো আমার প্রথম প্রশ্ন যে আপনাকে প্রথমে স্বাগত জানাই আমাদের নিউজ নির্ভীক চ্যানেলে। কেমন লাগছে এসে? দর্শকদের নিউজ নির্ভীকে তো প্রতিদিনই আসতে হয়, তো সেটা নতুনভাবে স্বাগত জানাচ্ছি। একদম স্বাগত, কিন্তু দর্শকদেরই স্বাগত। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, দর্শকরা দেখেন তাই আমাদের চ্যানেল চলে। তো দর্শক বন্ধুদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে এখানে এই মেহেরুলের সঙ্গে কিছু কথোপকথন হবে, যেটাকে পডকাস্ট বলা যায়। তো এখন আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে এই যে নিউজ নির্ভীক এই চ্যানেল খোলার প্রাথমিক উদ্দেশ্য কি ছিল, বা এই নিউজ নির্ভীক নামটা দেওয়ার কি উদ্দেশ্য ছিল? হ্যাঁ, নিউজ দুটো প্রশ্ন করেছি আমি, একটা হচ্ছে নিউজ নির্ভীক চ্যানেল নিউজ নির্ভীক কেন দেওয়ার নাম হয়েছে, আর এর প্রাথমিক উদ্দেশ্য কি ছিল? আসলে নিউজ তো সব সারা বিশ্বে যত চ্যানেল খেলাধুলা বা অন্যান্য বাদে ক্যাটাগরিক্যালি নিউজ বলতে গেলে খবর প্রতিবেদন থাকবে, বিশ্বের খবরাখবর দেয়া হবে। হ্যাঁ, এখন নামকরণ তার সাথে নির্ভীক দেয়া হলো কেন? আসলে বলে অনেকে যে নির্ভীকতার সাথে সাহসিকতার সাথে খবরগুলো পরিবেশন করা হচ্ছে, আসলে দেখা যায় কিন্তু সত্যি সেরকম কেউ করে না, এখন তো করেই না বলা যায়, সবই ফেক নিউজ। হ্যাঁ, সবই পেড নিউজ, সবই ফেক নিউজ, সবই ভুয়ো খবর, এরকমই চলছে। এবং সেই ভুয়ো খবর পরিবেশন করার উদ্দেশ্য থাকে প্রশাসন বা সরকার, যাকে সেই জন্যই তো গদি মিডিয়া বলা হয়, সরকার যেন আমাদের উপর তাদের আক্রমণের খাঁড়া নামিয়ে না আনে, সেই জন্যেই সত্যি খবর কেউ বলে না, ভুয়ো খবরটাই দেয়া হয়। তো আমরা চিন্তা করলুম যে আমরা সাহসিকতার সাথে নির্ভীকতার সাথে খবরগুলো দেব। এই হলো নিউজ নির্ভীক নামকরণের উদ্দেশ্য, যদিও তাতে তোমার ভূমিকাও সব থেকে বেশি। তো নিউজ নির্ভীক নামকরণ এটাই, যে খবর থাক, কিন্তু সেই খবরটা যে নির্ভীকভাবে প্রকাশ করা হচ্ছে, এইটার জন্যেই নামকরণটা নিউজ নির্ভীক করা হয়েছে। আচ্ছা, প্রাথমিক উদ্দেশ্যে যাওয়ার আগে আরেকটি প্রশ্ন আমি করব। এই চ্যানেলটি মানে কতদিন আগে আপনি খুলেছেন বা কতদিন থেকে চলছে চ্যানেল? সম্ভবত 2019 থেকে চলছে নাকি? হ্যাঁ, মোটামুটি 18 শেষ ডিসেম্বর এরকম সময়। হ্যাঁ, কারণ এটা তুমি ভালো জানো, তুমি তো টেকনিক্যাল সব ঠিক আছে। নেক্সট, এবার এই চ্যানেলের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল, যে কি মনে করে আপনি হঠাৎ করে চ্যানেলটা খুললেন? চ্যানেল খুললাম আমি এমনি প্রিন্ট মিডিয়া, কম দামি হোক বেশি দামি হোক, পড়াশোনা করতে পারেন, অসুবিধা নেই। প্রিন্ট মিডিয়ায় কাজ করতাম, লেখালেখি সেই 1982 সাল থেকেই কিছু কিছু পত্রপত্রিকায়, মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, দৈনিক এইসব পত্রপত্রিকায় হতো। কিন্তু চিন্তা করলাম যে এই যে ডিজিটাল, কলামিস্ট হিসেবে কাজ করতেন? হ্যাঁ, কলামিস্ট হিসাবে, এমনি রিপোর্টার হিসাবে, আঞ্চলিক খবরগুলো পৌঁছে দেয়া এ করা, বা কলামিস্ট হিসাবে লেখাজোখা হতো। কিন্তু দেখলাম যে মানুষ প্রিন্ট মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন তো প্রাতিষ্ঠানিক যেসব চ্যানেল বলি আমরা, টিভি চ্যানেল, সেসব থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে। মোবাইলের উপরেই সব সময় চোখ, এবং সারা বিশ্বের সব খবর ওই মোবাইলের পর্দাতেই পাওয়া যাচ্ছে, যেহেতু এখন সমস্ত প্রিন্ট মিডিয়া ডিজিটাল মিডিয়া চলে এসেছে। তো আমাদের মনে হয়েছিল যে না, প্রিন্ট মিডিয়া আসলে একটা সময় সেই সিনেমা হলগুলো উঠে যাওয়ার মতো, হলেতে নাটক উঠে যাওয়ার মতো এরকম একটা সময় আসবে, এসছেও। তো সেইটা কনভার্ট করে সকলেই অনলাইন হয়ে যাবে, অনলাইন দেখবে। তো আমরা চিন্তা করলাম, হ্যাঁ, ডিজিটাল তো বটে, সাধারণত অনলাইন বলা হয়, হ্যাঁ, অনলাইন নিউজ নির্ভীক।
তো যদিও আমাদের তো কোনো প্রিন্ট মিডিয়া ছিল না, তো আমরা অনলাইন দিয়েই শুরু করি, এই উদ্দেশ্যে এইটার জন্যই শুরু করা। কিন্তু আমাদের চ্যানেল শুধুমাত্র মানে খোলার উদ্দেশ্য ছিল এই যে হ্যাঁ একটা অনলাইনে আসা না দরকার। আসলে আর একটা প্রশ্ন আমি আপনার কাছে যাব, আপনার কবে থেকে মনে হয়েছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে আসার, মানে আপনার তো আপনি নির্ভীকভাবে তো আপনি কোনো মানে প্রিন্ট মিডিয়াতেও কাজ করতে পারতেন, তো কেন হঠাৎ করে নিজস্ব চ্যানেল খোলার কি উদ্দেশ্য? নিজস্ব চ্যানেল খোলা মানে নিজের স্বাধীনভাবে মতামতটা দিতে পারি। ধরুন আমি একটা খবর বা আমি একটা প্রতিবেদন কোনো জায়গায় দিলাম, কোনো দপ্তরে, প্রিন্ট মিডিয়া বা প্রাতিষ্ঠানিক কোনো দপ্তরে বা সাধারণভাবে কম দামি কোনো দপ্তরে দিলাম, তারা সেখানেও সেটা কিন্তু সম্পাদনা করা হবে, এডিট করা হবে। তো আপনার সম্পূর্ণ মতামতটা হবে না, মানুষের ভয় থাকে এইটা ছাপলে কি হবে, ওইটা বললে কি হবে, সেই জন্যই স্বাধীনভাবে ব্যক্তিগতভাবে চ্যানেল খোলা। দ্বিতীয়ত আরো একটি প্রশ্ন, সেটা হয়তো আপনি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছেন মনে হতে পারে, যে আরো অন্য ক্যাটাগরির তো চ্যানেল আছে অনেক, হঠাৎ করে নিউজ চ্যানেল কেন? মানে আপনার তো মনে হতে পারে যে ডিজিটাল এলাম তো নিউজ। এটা একটা বড় প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় বা আমার মতো সমমনোভাবাপন্ন মানুষের মনে হয়, যারা একটু সংবাদ জগতে আছে, স্বনামে বেনামে বিভিন্নভাবে যারা সংবাদ জগতে আছে, তারা অবশ্যই মনে করেন আমাদের সমমনোভাবাপন্ন ব্যক্তিত্বরা যে আসলে খবর তো সারা ভারতবর্ষে, সারা পশ্চিমবঙ্গে, সবসময় সারা বিশ্বে অহরহ খবর চলছে, কিন্তু সেই খবরের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পেশ করে কাউয়ের সন্তুষ্টি আদায় করা যাবে এভাবেই খবরগুলো চলছে। যেটাকে বলা একদম হলুদ সাংবাদিকতা যেটাকে বলা হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমরা দেখি যে খবরটা সত্যি ব্রেকিং নিউজ বলে সেই খবর কিন্তু দেয়া হয় না, আর বাছাই করে খবর যে দেয়া হয় আসলে নির্বাচন করা হয় কারা শহর কেন্দ্রিক। তুমি নিজেই দেখেছো ধর্মতলায় অনশন মঞ্চ হয়েছে, এটা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারোর বিরুদ্ধে বলার জন্য না, অনশন মঞ্চ হয়েছে, সেখানে 8-10 জন সেই মঞ্চে আছে, কিন্তু 20-25টা মিডিয়া সেখানে আছে। আর আমাদের গ্রামাঞ্চলের গল্প কি, গ্রামাঞ্চলে কোনো ঘটনা ঘটলে, কোনো সভা সমিতি, কোনো একটা জলসা বিভিন্নভাবে হলে হাজার হাজার দর্শক, 50,000 60,000 দর্শক জমায়েতে হয়, লক্ষ লক্ষ দর্শক জমায়েত হয়, কিন্তু রিসেন্টলি ধর্মতলাতে ওয়াকআপ নিয়ে সেগুলো কিন্তু ব্রেকিং নিউজে আসে না। অথচ এই যে খবরগুলো মানুষের উপস্থিতি, সত্যিকার যে মানুষ প্রতিবাদ করছে, বলছে নিরপেক্ষভাবে এই সাম্প্রদায়িকতা নির্মূল করার জন্যে সারা বিশ্বে, সারা ভারতবর্ষে নিরপেক্ষভাবে বিভিন্ন অনুষ্ঠান, তার খবর তো কেউ দেয় না। সব থেকে বড় কথা দেখবে যে ধরো কলকাতায় একজন কেউ মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, সেই খবরটা কিন্তু হেডলাইন হয়ে যাচ্ছে। কেন? কলকাতায় ক লক্ষ মানুষ, ক কোটি মানুষ বাস করে, আর গোটা পশ্চিমবঙ্গে ক কোটি মানুষ বাস করে। অর্থাৎ বাছাই করে দেয়া হয়েছে যে নাগরিক জীবন একটা আলাদা, ওরা 1 নম্বরে থাকবে, আর গ্রাম্য জীবনটা, গ্রাম্য সমাজটা থাকবে অনেক পিছনে। মানে নাগরিক জীবনের সামান্য কিছু খাওয়া দাওয়া, সামান্য কিছু সভা সমিতি, সামান্য কিছু এলেবেলে কিছু একটা, যেন আমি এলিট গোষ্ঠী, তাদের কিছু আলোচনা, সেইগুলো খবরের হেডলাইন হবে। আর জনজীবনের যে আসল যে প্রভাব, জনজীবনের যে আসল ছবি, যা গোটা ভারতবর্ষের গ্রাম্য জীবনে, গ্রাম্য সমাজে অহরহ ঘটে চলেছে, সেসবের খবর আমরা এই প্রাতিষ্ঠানিক মিডিয়াতে আমরা দেখতে পাই না, পাবো না। তো তার জন্যে আমরা চিন্তা করলাম যে খবরগুলো প্রায়োরিটি পায় না, অপ্রকাশিত হয়ে, যেমন আমাদের ঈদের খবর। ঈদের খবর তো একটা রেড রোডে নামাজ হলো, তার একটা ছবি ছেড়ে দিয়ে প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমগুলো বললো ঈদ হয়েছে, ওহো, যেন আমাদের কি উপকার করলো মুসলিম সমাজকে। কিন্তু এটা কি তাই? 30 দিন ধরে রমজান মাসের রোজা হয়, তারপরে দ্রব্যের এত দাম, সেই সময় এই রোজার মাসে কিভাবে কি হবে, বাজার দরের ব্যাপারে তার যে বিভিন্নভাবে সপ্তাহে সপ্তাহে প্রতিবেদন দেয়া, ইফতার, সেহরি, এই যে তারাবি, এসব নিয়ে আমাদের এই এপার বাংলায় আমাদের কিছুই আলোচনা হয় না প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে। এটা আফসোসের বিষয়। সেইগুলো নিয়ে আমরা সংবাদ করার জন্যেই আমাদের নিউজ নির্ভীক সংবাদ চ্যানেল খোলা, অনলাইনে এই ইউটিউব এবং ফেসবুক পেজে। মনে হয় একটু ফেসবুক পেজটা একটু দেরি করে খোলা হয়েছে। হ্যাঁ, ফেসবুক পেজ। যাই হোক, আমার নেক্সট প্রশ্ন একটু অন্যরকম প্রশ্ন, সেটা হচ্ছে সিলভার প্লে বাটন কবে পেলেন?
মানে চ্যানেল খোলার ঠিক কতদিন বা কত মাস পরে ছিল? খুব তাড়াতাড়ি পেয়েছি ইউটিউব চ্যানেলে। সিলভার প্লে বাটনটা ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, তারপরে আবার গোল্ডেন আছে, তারপরে ডায়মন্ড আছে। তো এটা নিয়ম হচ্ছে, আমি বলে দিই দর্শকদের, চ্যানেল খোলার পর যখন 1 লাখ সাবস্ক্রাইব পার হবে বা 1 লাখ পূর্ণ হবে, বিভিন্নভাবে আবেদনের ফর্ম আসবে সব টেকনিক্যাল ব্যাপার। তো আমাদের, যাই হোক, আমি তার আগে একটা জিনিস বলবো, সিলভার প্লে বাটন কতদিন পেলেন তার আগে আমি একটু প্রশ্ন, তুমি এটা এই সম্পর্কে ভালো, সেটা হচ্ছে মনিটাইজেশন কত মাস পর হয়েছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট। কারণ দর্শকরা জানতে চাই যে কত সাবস্ক্রাইবার দরকার, সেটা তো অনেকেই জানেন, সেটার বিষয়ে কত সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম এগুলো আমরা বলতে চাইছি না। আমরা বলতে চাইছি এখন মানে কতদিন পর আপনি বা কত মাস পর আপনার মনিটাইজেশন হয়েছিল। ওইটা এক সঠিকভাবে মনে নেই, তবুও মানে কত মনে হতে পারে? 4-5 মাসের মধ্যে মনে হয় মনিটাইজেশন, মানে অলমোস্ট 6 মাস লেগেছে। হ্যাঁ, 6 মাসের মধ্যে হয়তো ইউটিউবে মনিটাইজেশন। আর প্লে বাটন? আর প্লে বাটনও তারপরে 7 মাস কি 6 মাস ওই রকমই কাছাকাছি, মোটামুটি অলমোস্ট 1 বছর। 1 বছরের মধ্যে প্লে বাটন পেয়ে গিয়েছি। মানে বুঝতে পারছেন, মানে 6 মাসে মনিটাইজেশন, 1 বছরে প্লে বাটন। তো ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা যাব। মানে যারা নতুন চ্যানেল খুলতে চায়, নতুন চ্যানেল করে ইনকাম করতে চায়, তাদের কি উপদেশ দেবেন? তাদের অবশ্যই, তাদের জন্য আমি বলিও, তো যেহেতু এসব টেকনিক্যাল চ্যানেল তো আমাদের নয়, আমাদের সংবাদ চ্যানেল, না মানে যে কোনো চ্যানেল খুলে ইনকাম করতে চায় তাদের জন্য। যদি এখন এই ইনকাম করতে চাওয়ার জন্য চ্যানেল খুলতে হবে, তাকে আগে ঠিক করে নিতে হবে যে আমি কি ক্যাটাগরি রাখবো এবং সেইটা সমাজে কিভাবে প্রভাব ফেলবে, এটাও একটা দিক। শুধু রোজগার করার জন্য মানে সে কি তার ক্রিয়েটিভিটি কোন লেভেলে আছে বা কোন পর্যায়ে, কোন দিকের, কোন ক্যাটাগরিতে, সেটা মানে রোজগার করার একটা করলে সুস্থভাবেও রোজগার করা যাবে। বিভিন্নভাবে অপসংস্কৃতি যে বন্যা চলেছে, আমরা তো রিলস আর স্টোরিতে, শর্টে, এখন তো সে কি যে হচ্ছে, মানে এটাই। আর আরেকটা শ্রেণীর, একটা টিন এজের ছেলেরা, মেয়েদের আমি খুব একটা দেখিনি, টিন এজের যে ছেলেরা, তারা ইদানিং এইসব রোজগারের চিন্তাও তাদের নেই। স্কুলে যায় আর তারপরে স্কুল থেকে বাড়ি ফিরে বাম্মারও দায়িত্ব আছে, সেটা তারা পালন করে না। বাম্মারা গার্জেন হিসাবে, তাদের অভিভাবক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা তারা করে না বলেই মনে হচ্ছে এরা কি সব বিভিন্ন ধরনের সব গেম খেলে। এই যে ঘন্টার পর ঘন্টা এক একটা জায়গায় বসে 20-25 জন পর্যন্ত ছেলেরা, মানে আমি দেখছি মুসলিম সমাজে মনে হয় এটা একটা ক্যান্সার রোগের মতো হয়ে যাচ্ছে। এটার জন্য একটু সচেতন হওয়া দরকার। অথচ ওরা যদি এইসব চ্যানেল খুলে বিভিন্নভাবে ছোট ছোট ভিডিও করে, না অনেকে তো দেখছি করছে, গেমিং চ্যানেল করছে, কিন্তু সেগুলো তেমন হয় না। কিন্তু বেশিরভাগ দেখছি এই একটা দর্শক যারা ওই এর দিকে মগ্ন হয়ে যাচ্ছে, নেশাগ্রস্তর মতো তাদের আচার আচরণ দেখছি। আচ্ছা, আর মোটামুটি শেষের পর্যায়ে এসেছি, আর একটি মানে কোশ্চেন করব, সেটা হলো মানে এখন তো 2024-এর ডিসেম্বর, মানে 2024 প্রায় বিদায়। তো 2021 তারিখ। হ্যাঁ, তো 2025-এর যারা নতুন করে চ্যানেল খুলতে চায়, মানে জীবন জীবিকা বা উপার্জনের উদ্দেশ্যে যারা চ্যানেল করতে চায়, তাদের কি বলবেন? না আদৌ কি তাদের সঠিক সিদ্ধান্ত হবে যে আমি জীবন জীবিকা বা উপার্জনের মাধ্যম হিসেবে একমাত্র মানে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমকে মানে করে নেব? তবে এইটার প্রথমেই বলবো, যদি এই উদ্দেশ্যটা মাথায় থাকে যে আমি এই চ্যানেল থেকে রোজগার করব, তাহলে কিন্তু হতাশ হলে হবে না। অর্থাৎ কখনো চ্যানেলের গ্রোথ হবে, কখনো রিচ বিশাল হবে, কোনো ভিডিও বিশাল লক্ষ লক্ষ, আমাদের ভিডিও 45 লক্ষ পর্যন্ত ভিউ হয়েছে, তারপর আবার রিচ পড়েও যেতে পারে। কিন্তু লাগে রাহমুন্না ভাই হিসাবে তাকে মনে করতে হবে যে এটা লেগে থাকতে হবে। স্বাভাবিকভাবে যে সচরাচর যেটা ঘটে, প্রত্যেকটা জিনিসের পিছনে তাকে শ্রম দিতে হবে, তাকে হতাশ হলে চলবে না, লেগে থাকতে হবে। যে কেউ রোজগার করার জন্য ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল খুলতে পারেন, কিন্তু একটা সময় খুব টাকা রোজগার হলো, তারপরে হঠাৎ পড়ে গেল, রিচ কমে গেল, চ্যানেলটা একেবারে বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এলো, এরকম নয়। সেই অবস্থায়ও তাকে নিয়মিত ভিডিও করতে হবে। সে যে বিষয় ভিত্তিক যে ভিডিও, যে বিষয় ভিত্তিক চ্যানেলটা খুলেছে ক্যাটাগরি, তাকে সেই বিষয়টা নিয়েই ভিডিও করে যেতে হবে, আবার কিন্তু আস্তে আস্তে হবে। সুতরাং এগুলো হবে, এইটা বলবো যারা নতুন চ্যানেল 25-এর জন্য। তো আমাদের শেষ প্রশ্ন ছিল, কিন্তু তার আগেও একটি প্রশ্ন আমার মনে হচ্ছে করা দরকার, সেই জন্য আমি আর একটি প্রশ্ন বাড়াচ্ছি। সেটা হলো, মানে আপনার কি কখনো মনে হয়েছে যে
আর ভালো লাগছে না চ্যানেল করতে, বা কোথাও ইনকাম হচ্ছে না, বা কখনো ভিউজ হচ্ছে না, বা কখনো এরকম মনে হচ্ছে যে না আর এই ডিজিটাল মিডিয়ায় কাজ করতে ইচ্ছা করছে না, এরকম ডিমোটিভেশন, বা মনে হচ্ছে যে না আমি আর কাজ করবো না এখানে, বা ভালো লাগছে না, এরকম কখনো কি মনে হয়েছে? আমার একবারও মনে হয়নি। আমি এটাই মনে করি, জীবনের যেমন উত্থান পতন আছে, সমস্ত জিনিসের যেমন মানে প্রাকৃতিক নিয়মেও যেমন একবার গাছ শুকিয়ে যাবে, আবার তার সবুজ পাতা আসবে, একবার বর্ষা হবে, একবার গ্রীষ্ম হবে, আবার একবার বসন্ত আসবে, রাত হবে, আবার দিন হবে, আলো আঁধারি, সুখ দুঃখ সব নিয়ে যেমন আমি যদি চ্যানেল খুলে থাকি, আমার যদি একটা সময় চ্যানেল খুব একেবারে মানে একেবারে গ্রোথ কমে যায়, ইনকাম কমে যায়, তাতে কি আছে? ওটাও একটা জীবনের অঙ্গ হিসাবে, জীবনের একটা অংশ হিসাবে আমি মনে করে নিই। এবং সেইটা সকলকেই বলবো যে চ্যানেল খুললে চ্যানেলের প্রতি তার দরদ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। চ্যানেলে কত ভিউজ আসলো, লক্ষ লক্ষর জায়গায় যখন হাজারে এসে যাবে, তখন তাকে এই হতাশা হয়ে এটা বললে হবে না, এইটা মনে করলে হবে না যে আর এই লাইনটা ভালো লাগছে না। না, যারাই হয়তো কন্টেন্ট চেঞ্জ করতে পারে, বা কিছু ভিডিও কন্টেন্ট চেঞ্জ করা যায়, বা কিছু ভুল ত্রুটি সংশোধন করা যায়, কিন্তু এই পথটা আমার জন্য আর মনে হয় ঠিক নয়। এটা কাউকে বলা যাবে না, সকলকে লাগে রাখো বলে পড়ে থাকতে হবে, এবং তবেই সে সফল হবে, সফলের উচ্চ শিখরতায় পৌঁছাবে। একদম। তো দেখুন মানে কতটা পজিটিভিটি। আপনার বয়স এখন কত? আমার তার মানে অলমোস্ট 60 মোর অ্যান্ড লেস। এখন দেখুন মানে প্রায় 60-এর কাছাকাছি, বা 60ই বলা যায়। তো মানে একজন রিটায়ার্ড মানুষ 60 বছরেই হয় সাধারণত, গভর্নমেন্ট যারা এমপ্লয়ি হয়, সেই বয়সে এত পজিটিভিটি মানে থাকার মানে যে মানে আমাদের যারা যুব সমাজ, তাদের কিন্তু আরো পজিটিভ হতে হবে। এই যে এনাকে দেখে যে 60 বছর বয়সেও ইনি এতটা পজিটিভ, যে উত্থান পতন আছে। তো আপনাদেরও যারা করতে চাইছেন, বা যারা ছোট তাদেরকে তুমি বলছি, তোমরা যারা করতে চাইছো তারা লেগে পড়ো, শুরু করে দাও। আজকের পডকাস্ট এখানে। একদম সকলে খুব ভালো থাকবেন। ছোটদেরও বলছি, যদি চ্যানেল করতে চাও তাহলে করো, এবং উদ্দেশ্যটা এইরকমই থাকতে হবে, হতাশা গ্রাস করলে হবে না। সকলে খুব ভালো থাকো, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ঠিক আছে। আর লাস্ট বলবো যে আপনারা পরের পডকাস্ট কি বিষয়ে দেখতে চান, বা হ্যাঁ, এটাও একদম দর্শকদের কাছে বলা রইল যে আপনাদের কি পছন্দ, সেই বিষয়গুলো আপনারা বলতে পারেন। ধন্যবাদ।